হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু অন্তরা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন গল্প। না, নতুন গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্পের নাম সেদিন দেখা হয়েছিল, পর্ব দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্প পাঠে রয়েছি আমি। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম আর অংশুমান। গল্পের লেখক প্রীতম। তাহলে চলো দেরি না করে চটপট গল্পটা শুরু করে দিই। আর হ্যাঁ, গল্প শোনার পর লাইক আর কমেন্টটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু খুব রাগ করব। গতকাল শুধুমাত্র একবারের জন্যই ছেলেটাকে দেখেছিল অহনা, তাও পরিচিত হিসেবে নয়। ক্যাফেতে আরও 5টা অপরিচিত মানুষজনদের দিকে যেমন চোখ পড়ে যায় ঠিক তেমন ভাবেই। তবে হ্যাঁ, একটা আলাদা আকর্ষণ বোধ অনুভব করেছিল ঠিকই, কিন্তু তখনও ভাবতে পারেনি যে মাত্র একটা রাতেই এত কাণ্ড হয়ে যাবে। শুধুমাত্র নিজের একটা ছোট্ট ভুলের জন্য নিজের তো হয়রানি হয়েছেই, তার সঙ্গে এই ছেলেটাকেও বেশ ঝামেলায় ফেলেছে অহনা। তাই খানিকটা অপরাধ বোধ কাজ করছে অহনার মধ্যে। এক্সট্রিমলি সরি, অনেকক্ষণ অপেক্ষা করালাম আপনাকে, তাই না? আরে না, আমি একটু আগেই এসেছি। আর তাছাড়া এখন আমার হাতে অগাধ টাইম। এই ক্যাফেটা বরাবরই আমার খুব প্রিয়, তাই এই ক্যাফেটাতে অকারণে একা একা বসে থাকতেও খুব একটা মন্দ আমার লাগে না। তাই একদম এম্বারাসড হওয়ার কিচ্ছু নেই। ও আচ্ছা, আসলে ইন্টারভিউটা শেষ হয়ে গেছে অনেকক্ষণই। সেই আপনাকে যখন ফোন করে জানালাম, তারপর বেশ কিছু ফর্মালিটিস। HR ডিপার্টমেন্টে অনেকক্ষণ বসে থাকতে হলো জানেন। আমি তো ভেবেছিলাম মোটামুটি 5টা সাড়ে 5টাতে অফিস থেকে বেরোতে পারবো। ভাবলাম হাতে যদি সময় থাকে তাহলে বাড়ি থেকে ফ্রেশ হয়ে আপনার সঙ্গে দেখাটা করতে আসবো, কিন্তু সেই সুযোগ আর হলো না, তাই তো? আরে বাবা, কর্পোরেট অফিস, এই তো 10টা 5টা চাকরির মতো নয় এটা। এইখানে ঢোকার টাইম ফিক্সড, বেরোনোর নয়। তা যা বলেছেন, পৌঁছানোর সময় 5 মিনিট এদিক থেকে ওদিক হলেই প্রবলেম, কিন্তু বেরোনোর সময় আপনাকে যতক্ষণ খুশি দেরিতে ওরা ছাড়তে পারে, তাতে আপনার কিছু বলারই থাকতে পারে না। একদম ঠিক বলেছেন। আমারও কর্পোরেটের অভিজ্ঞতা একই রকম, তাই ফিল করতে পারছি আপনার কষ্টটা। ও রিয়েলি? আপনিও কর্পোরেটে রয়েছেন? না, ঠিক রয়েছি বলা আর চলে না, আসলে ছিলাম বলতে পারেন। তাড়িয়ে দিয়েছে। সে আবার কি কথা, তাড়িয়ে দিয়েছে মানে? কোনো প্রবলেম হয়েছিল আপনার অফিসে? হ্যাঁ, সমস্যা তো হয়েইছে। সে এক মস্ত বড় সমস্যা। আজ আর সে সমস্ত সমস্যা বলে আপনার আনন্দটা নাই বা মাটি করলাম। তার চেয়ে বরং আজ আপনার গল্প শুনি। আমার গল্প আর কি শুনবেন? খুব সাদামাটা জীবন আমার। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করলাম, তারপর ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, তারপর ইন্টার্নশিপ করতে শুরু করলাম হাই রাইজ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডে। জানেনই তো এখন শহরের সবথেকে বড় কনস্ট্রাকশন কোম্পানি এইটাই। তাই টার্গেট ছিল ইন্টার্নশিপটা যদি ঠিকঠাক কমপ্লিট করতে পারি, তাহলে যদি এই কোম্পানি থেকে কোনো রকমভাবে প্রি প্লেসমেন্ট অফারটা পেতে পারি, খানিকটা নিশ্চিন্ত হতাম তবেই। তাই একদম জান লড়িয়ে খেটেছিলাম। আর তারপর
তীরে এসে একদম তড়ি ডুবছিল তো? হ্যাঁ, যা বলেছেন। বেখেয়ালে ফেলে চলে গেলাম ফাইলটাই। তাও ভাগ্যিস আপনার হাতে পড়েছিল। আপনি রেসপন্সিবল মানুষ, না হলে যে কি হতো তাই ভাবছি। আজই তো ইন্টার্নশিপের শেষ দিন ছিল, তারপর কাল থেকে বাড়িতে হাঁ করে বসে থাকতাম। আরে না না, তেমনটা কিছুই হতো না। আসলে সবটাই ডেস্টিনি। কোথায় যে কি লেখা আছে আমরা কেউ জানি না। ঠিক বলেছেন। কালকের ঘটনার পর আমি তো ভেবেছিলাম হয়ে গেল, আজই আমার শেষ দিন। কাল থেকে ঘরের কাজকর্ম করাটাই আমার ভবিতব্য। আর গতকাল পর্যন্ত আমি কি ভাবতে পেরেছিলাম নাকি যে আজ থেকে আমার ঘরের কাজকর্মটাই ভবিতব্য হয়ে উঠবে? চাকা কিরকম ঘুরে গেল বলুন? তার মানে ঠিক বুঝলাম না। ও আপনার বোঝার কথাও নয়। আসলে আপনি ওই একটু আগে বললেন না আপনি হাই রাইজ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডে চাকরি পেলেন, আর কানেকশনটা দেখুন। আমি ওই কোম্পানির জন্যই আমার চাকরিটা হারালাম। মাই গুডনেস! কিন্তু কেন? মানে কিভাবে? ও ওসব ছাড়ুন, আজ নয় অন্য কোনো দিন বলবো। আরে না না, আপনাকে তো আজ প্রথম থেকেই আমার একটু আপসেট লাগছিল। নিশ্চয়ই আপনি কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আরে বাবা, বন্ধু ভেবে অন্তত বলতে তো পারেন। হয়তো সমাধান করতে পারবো না, কিন্তু তাতে যদি আপনার কষ্টটা কিছুটা হালকা হয়, সেটাও তো একটা। আরে না না, কষ্ট টষ্ট কিছু নয়, খারাপ লাগা বলতে পারেন। ঠিক আছে, আমারও বলতে আপত্তি নেই। আসলে আমি রুদ্র সেনগুপ্ত। হয়তো আমার মুখ অনেকেই চেনেন না, কিন্তু আমার লেখা হয়তো অনেকেই পড়ে থাকেন। আমি এই শহরের জনপ্রিয় সংবাদ মাধ্যম সকালের বার্তার পেজ 3 জার্নালিস্ট ছিলাম। হ্যাঁ ছিলামই বলছি, কারণ গত পরশু থেকে চাকরিটা আর নেই। আপনি যে কোম্পানিতে চাকরি পেয়েছেন সেই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অলোকেশ ভট্টাচার্য। কি ঠিক বললাম নামটা? হ্যাঁ একদম, আমাদের এমডি স্যার। হ্যাঁ, আপনাদের ওই এমডি স্যার এবং আমাদের শহরের জনপ্রিয় অভিনেত্রী জুঁই সরকার, ওনাদের ব্যাপারে কিছু জানেন নাকি? মানে কিছু শুনেছেন কোথাও থেকে? হ্যাঁ শুনেছি বলতে ওই কানা ঘুষো শুনেছিলাম। ওনারা নাকি বিয়েও করেছেন, আর সেটা তো আপনাদেরই খবরের কাগজে ছেপে বেরিয়েছিল। সেখান থেকেই কি সব ঝামেলা টামেলা, এইসব তো শোনা কথা আর কি। ঠিক শুনেছেন। আসলে পেজ 3 জার্নালিস্ট হিসেবে আমার কাছে এই খবরটা একটা ব্রেকিং নিউজ ছিল, তাই আমি আমার কলামে এই খবরটা ছেপে দিয়েছিলাম। তারপরেই শুরু হয় সমস্যা। উনি প্রভাবশালী মানুষ, চাপ খাটাতে থাকেন আমার মিডিয়া হাউসের উপর, আর ফলস্বরূপ বলির মুখে পড়তে হয় আমাকে। আমার চাকরিটা গত পরশুদিন থেকে আপাতত নেই, মানে টার্মিনেট হয়েছে, আর সেটা আপনাদের ওই এমডি স্যারের বদান্যতায়। ওহো, এক্সট্রিমলি সরি, এসব তো আমার কিছুই জানা ছিল না। আরে সেটাই তো খুব স্বাভাবিক, এতে আপনার সরি হবার কোনো কারণ নেই। এটাতে আপনার কী বা করণীয়? তাহলে আপাতত আপনি? আপাতত আমি বেকার বলতে পারেন, তবে ওই নিজের ব্লগ লেখাটা চালিয়ে যাচ্ছি। বেশ কিছু পাবলিশারদের সাথেও নিজের বই ছাপার ব্যাপারে কথা হচ্ছিল, সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। আসলে এই ঘটনাটার পর কোনো পাবলিশার আমার বই প্রকাশ করতে ভয় পাচ্ছেন, ভাবছেন আবার শুধু শুধু কন্ট্রোভার্সি। ও আচ্ছা, তাই জন্যই আপনি আপসেট। হ্যাঁ, আসলে আজকে একটা শেষ সুযোগ ছিল। ওই সকাল 11:30টায় একজন পাবলিশার দেখা করতে বলেছিলেন, কিন্তু এমন বাজেভাবে ঘুমিয়ে পড়লাম, না আপনাকে সময় মতো ফাইলটা পৌঁছতে পারলাম, আর না আমি নিজে গিয়ে পৌঁছতে পারলাম। তাই আপাতত সেই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। এ বাবা, আমার তো নিজেরই খারাপ লাগছে। আপনাকে যদি আমার ফাইলটা না পৌঁছতে হতো তাহলেও তো কিছুটা সময় বাঁচতো। ধুর, ওসব কি হলে কি হতে পারতো এসব নিয়ে এখন আর ভেবে লাভ নেই। তার চেয়ে বরং বলুন তো কি খাবেন, চা না কফি? আরে ওটা তো আমার খাওয়ানোর কথা, বরং আপনি বলুন কি খাবেন।
দুজনের আলাপ পর্বটা বেশ মন্দ ভালোই কেটে গেল। আসলে সময়টাই অন্যরকম, কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। অহনার জন্য সময়টা সেলিব্রেশনের, আর রুদ্রর জন্য সময়টা অপেক্ষা আর ধৈর্যের, সেই সঙ্গে সহনশীলতার। তবু মন্দ ভালোয় জীবন তো কেটে যাবেই, কি বন্ধুরা, তাই তো? সেদিন ক্যাফে থেকে দুজনেরই প্রথম আলাপের পর বেরোতে বেশ দেরি হলো, প্রায় 8:30। ক্যাফে বন্ধ হওয়ার সময়ও হয়ে এসেছে। এক্সকিউজ মি স্যার, আপনাদের কি আর কিছু অর্ডার হবে? আসলে আমাদের ক্লোজিং এর সময় হয়ে গেছে, তাই জিজ্ঞাসা করছিলাম। ওহো, আচ্ছা আচ্ছা, না না, আপাতত আর কিছু অর্ডার হবে না। কাইন্ডলি একটু বিলটা পাঠাবেন। এই বাবা, দেখেছেন কথা বলতে বলতে কতটা দেরি হয়ে গেছে। বাড়িতেও চিন্তা করছে বোধহয়, একবার ফোন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিওর, চলুন উঠি। হ্যাঁ উঠবো, কিন্তু বিলটা আজ আমি পে করব। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ আপনি পে করবেন, কিন্তু আমি আপত্তি জানাচ্ছি না। তবে নেক্সট দিন আমার টার্ন। বেশ বেশ, তাই হবে। ক্যাফে থেকে বেরিয়ে রুদ্র অহনাকে নিজের গাড়ি করেই বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব দিল। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপর অহনার রুদ্রকে বেশ ভরসাযোগ্য মনে হয়েছে, তাই আপত্তি জানালো না। গাড়ি ছুটল চিংড়িঘাটার দিকে। গাড়ি থেকে নেমে অহনা বিদায় জানালো রুদ্রকে। এতটা যখন এলেন, একবার বাড়ির ভিতর তো আসতে পারতেন। না না, আজ নয়, অন্য কোনো দিন যাব। আজ বাড়ি যাই, রাত্রে রান্নাটা নিজে হাতেই তো করতে হবে, বলুন। ওমা, সে কি? আপনি কেন? মানে বাড়িতে আর কেউ নেই? না না, আমার বাবা মা এখানে থাকেন না, আর ব্যাচেলার মানুষ, তাই একার রান্না নিজেকেই করতে হয়। আর এমনিতে আমি রান্না করতে ভালোই বাসি। তাহলে তো একদিন আপনার হাতের রান্না খেতেই হচ্ছে। আপাতত আমি বেকার মানুষ, যে কোনো দিন চলে আসবেন, নিজের হাতে রান্না করে খাওয়াবো। শুধু জানিয়ে দেবেন কি খেতে ভালোবাসেন। এমা, ছি ছি, এমন করে বলছেন কেন? আপনি আপনার লেখালেখিতে মনোনিবেশ করুন, খুব শীঘ্রই আপনার জন্য অন্য কোনো অপরচুনিটি অপেক্ষা করছে। গুড নাইট, দেখা হবে খুব শিগগিরই। শুভরাত্রি জানিয়ে বিদায় নিল রুদ্র। যদিও রুদ্র মানসিকভাবে ভেঙে পড়ার মতো মানুষ নয়, নিজের উপর অগাধ কনফিডেন্স নিয়েই একদিন নর্থ বেঙ্গলের ছোট্ট শহর থেকে কলকাতায় এসে নিজের পরিচিতি নিজেই তৈরি করেছে। আজ লড়াইটাও ও নিজেই লড়ে নেবে, আবার ঠিক মাথা তুলে দাঁড়াবে, আবার নতুন করে নিজেকে প্রমাণও করবে। আর অন্যদিকে অহনার তখন চোখে নতুন স্বপ্ন, নতুন চাকরি, নতুন রেসপন্সিবিলিটি, নতুন চ্যালেঞ্জ, আর সঙ্গে এক নতুন বন্ধুও তো জুটিয়েছে। রুদ্র সেনগুপ্তকে অহনার যে ভীষণ ভালো লেগেছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মানুষটার পার্সোনালিটি, আচার ব্যবহার সবটাই অহনার পছন্দসই। না না, মাত্র 2 দিনের পরিচয়ে ভালোবেসে ফেলেছে এমনটা হয়তো বলা যায় না, তবে ওই যে লাভ অ্যাট ফার্স্ট সাইট, সেটা বলেও তো একটা কথা আছে না? তাই হয়তো অহনার দিক থেকে রুদ্রর জন্য সেরকমই কিছু একটা হয়েছে। মাত্র একটা দিনের পরিচয়ে একটা লোককে নিয়ে যে বারবার মাথার মধ্যে চিন্তা হচ্ছে, সেটা তো আর খুব একটা স্বাভাবিক বিষয় নয়, তাই না? মনের মধ্যে একটা অন্য রকম ভালো লাগার অনুভূতি তৈরি হচ্ছে, আর সেই অনুভূতি কখন যে ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে নেমে আসে, তা বোধহয় কেউ টের পায় না। পরের দিন সকালে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল অহনা। আজ ইন্টার্নশিপের নয়, হাই রাইজ কনস্ট্রাকশন কোম্পানিতে সরাসরি এমপ্লয় হিসাবে অহনার প্রথম দিন। চিংড়িঘাটার মোড় থেকে শাটল ধরে নিল অহনা। ঠিক 10টার আগেই অফিসে পৌঁছে যেতে হবে। প্রথম দিন প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকে নিজের দায়িত্ব বুঝে নিতে হবে, তারপর রিপোর্টিং করতে হবে এইচআরের কাছে। তাই প্রথম দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটু একটু যে চিন্তা ভাবনা হচ্ছে না, তেমনটা তো একেবারেই নয়।
তখনই মোবাইলে একটা মেসেজ ঢুকলো। গুড মর্নিং। আজ থেকে নতুন জীবন শুরু আপনার। খুব মন দিয়ে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে সবাইকে একদম ইমপ্রেস করে দিন। গো আহেড, বেস্ট অফ লাক। অনেক ধন্যবাদ। গুড মর্নিং। কোথায় এখন? এই তো বাসে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই নামবো। আপনি? বাড়িতেই। আপাতত ব্রেকফাস্ট করে কিছু লেখালেখি নিয়ে বসবো। দেখি, কিছু একটা চিন্তা ভাবনা তো করতেই হবে। অবশ্যই, আর দুর্দান্ত হবে সেই সব চিন্তা ভাবনা। অনেক শুভকামনা। ধন্যবাদ বন্ধু, পরে আবার কথা হবে। মন দিয়ে কাজ করুন। বন্ধু যদি হও তাহলে আর আপনি কেন, সোজা তুমিতে আসা যেতে পারে তো। বেশ, তবে তাই হোক। পরে কথা হবে, মন দিয়ে কাজ করো তুমি। এভাবেই বন্ধুত্ব এগোয় নিজের গতিতে। বেশ কয়েকদিন পর আবার দেখা হয় রুদ্র আর অহনার নন্দনে, একটা নতুন ছবির প্রিমিয়ার অনুষ্ঠান। না না, আজ আর জার্নালিস্ট হিসেবে নয়, বরং ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কুশীলবদের ইন্টারভিউ করতে চলে গিয়েছিল রুদ্র। আর তারপর সিনেমা দেখে, খাওয়া দাওয়া, গল্প, ঘোরাঘুরি করে আবার বাড়ি ফিরবে। সেই সঙ্গে অহনাকে নিয়েও কিছুটা সময় তো কাটানো যাবে। আসলে রুদ্ররও আস্তে আস্তে অহনার সঙ্গে সময় কাটাতে আর গল্প করতে বেশ ভালোই লাগছে। প্রথমবার আমি কোনো ছবির প্রিমিয়ার দেখলাম। আসলে এর আগে সিনেমা তো দেখতে গেছি অনেক, কোনো না কোনো মাল্টিপ্লেক্সে গেছি, কিন্তু নন্দনের এনভায়রনমেন্টটাই যেন অন্যরকম, তাই না? হ্যাঁ, আসলে আমি পেজ 3-তে কাজ করে বেশ কতগুলো ছবির প্রিমিয়ার দেখার সুযোগ পেয়েছি। আজ থেকে আমি ভাবছি আমার নতুন চ্যানেল শুরু করব। আর কোনো প্রিন্ট মিডিয়া বা নিউজ মিডিয়ার ওপর ভরসা করে নয়, ইনফ্যাক্ট কোনো পাবলিশিং হাউসকেও ভরসা করে নয়। নিজেই নিজের মতো করে কন্টেন্ট ক্রিয়েট করব। দেখা যাক না কি হয়। এতদিনের অভিজ্ঞতা একেবারেই বৃথা যাবে বলে তো মনে হয় না। একেবারেই নয়। আর তার থেকেও বড় কথা, দিন দিন মানুষের মধ্যে পেপার পড়া, টিভি দেখার প্রবণতাটা কমেছে। বরং এখন আমরা ডিজিটাল মিডিয়ার এই চ্যানেলগুলোর উপরেই ভরসা করে সমস্ত খবর কিংবা বিনোদনের খবর দেখতে পাই। তাই আমার তো মনে হয় এতে তোমার খুব সুবিধাই হবে। জানি না ফ্রিল্যান্সিং করে এভাবে ঠিক কতটা নিজের চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো, তবু চেষ্টা তো একটা করতে হবে। করো চেষ্টা, সব সময় পাশে রইলাম। ব্যাস, তারপর আর কি, বাড়তে থাকলো দুজনের সম্পর্কের গভীরতা। দুজনকেই এখন মাঝে সাঝে নন্দন, নলবন, ভিক্টোরিয়ায় অথবা কোনো কফি শপে দেখা যায় একসাথে। আর তাতেই আসল সমস্যার সূত্রপাত। অহনা, আই হ্যাভ বিন ইনফর্মড তুমি ওই জার্নালিস্টটার সঙ্গে আজকাল খুব টাইম স্পেন্ড করছো। বুঝতে পারছো তো আমি ঠিক কার কথা বলতে চাইছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আপনি বোধহয় রুদ্র সেনগুপ্তের কথা বলছেন। আসলে আমরা খুব ভালো বন্ধু, তাই অফিসের বাইরের ব্যক্তিগত জীবনটা আমি আমার মতো করেই কাটাতে পছন্দ করি। সেখানে অবশ্যই রুদ্রর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইয়েস, রুদ্র সেনগুপ্ত, দিস ইরিটেটিং গাই, যে আমাদের ব্যাপারে রিউমার ছড়িয়েছিল। তার সঙ্গে তোমাকে আজকাল ক্লোজলি বিভিন্ন ক্যাফেতে দেখা যাচ্ছে শুনলাম। না স্যার, ভুল করছেন। শুধুমাত্র কফি শপে নয়, আমরা কলকাতার বিভিন্ন জায়গাতেই একসাথে ঘুরে বেড়াই। আসলে ওর সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। খুব অন্যরকম একটা মানুষও। আর তাছাড়া আমাদের মধ্যে খুব ভালোই একটা বন্ধুত্ব রয়েছে। কিন্তু স্যার, এনিওয়ে, তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা আমি জেনে কি করব বলো? দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। বাট আমি আমার ইমেজ নিয়ে খুব কনসিয়াস, তাই আমি চাই না তুমি আর আমার ফার্মে কন্টিনিউ করো। তোমার টার্মিনেশন লেটারটা এইচআর থেকে নিয়ে নিও। দাঁড়িয়ে প্রতিবাদ করতে ইচ্ছে করছিল খুব, কিন্তু না, এই অপমানটা ঠিক হজম হলো না অহনার।
জবাবটা অন্যভাবে দিতে হবে, আজ নয়তো কাল। আপাততভাবে নিজের টার্মিনেশন লেটারটা HR ডিপার্টমেন্ট থেকে নিয়ে অফিস থেকে নিজের জিনিসপত্র গুছিয়ে বের হয়ে গেল অহনা। সবেমাত্র দুপুর 2:30 বাজে। অফিসের বাইরে পা রাখতেই হঠাৎ অদ্ভুত একটা শূন্যতা ঘিরে ধরল অহনাকে। যদিও ম্যানেজিং ডিরেক্টর কিংবা HR এর সামনে নিজের দুর্বলতাটা দেখাতে চায়নি, কিন্তু এখন নিজেকে সামলাবে কি করে? এই তো কিছুক্ষণ আগেই অফিসে এসেছিল, ব্যাগের ভিতর এখনো টিফিনটা টাটকা, অথচ লাঞ্চ ব্রেক হতে হতেই সবকিছু কিরকম হঠাৎ পরিবর্তন হয়ে গেল। HR এর বলা কথাগুলো এখনো ঠিক হজম করতে পারছে না অহনা। মাথার ভিতর শুধু একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, শেষ দিন। আজ অফিসে ওর শেষ দিন। রাস্তার একেবারে ধারটায় এসে দাঁড়ালো অহনা। আশেপাশে তখন ব্যস্ততা তুঙ্গে। বেশ কয়েকটা অফিসের লাঞ্চ ব্রেক হয়েছে। এখন নিচে নেমে এসে সবাই নিজেদের মতো গল্প করছে। কারো হাতে চা কফি, কারো হাতে স্যান্ডউইচ। কোথাও চলছে মুচমুচে গসিপ, আবার কোথাও চলছে কাজের ব্যস্ততা অথবা ফ্যামিলি ট্যুর নিয়ে আলোচনা। এই সব কিছুর মধ্যেই নিজেকে বড্ড বেমানান লাগতে শুরু করলো অহনার। এই ব্যস্ততম সময়ও ওর সময় যেন একেবারেই থমকে গেছে। পরিচিত বেশ কয়েকজনকে দেখতে পেল অহনা। পাশের বিল্ডিংয়ে ওদের অফিস। যদিও এখানে কেউ কারোর বিষয়ে নাক গলায় না, তবুও ওর মনে হতে থাকলো, যদি এগিয়ে এসে কেউ জিজ্ঞাসা করে এই সময় অফিস থেকেও কেন বেরিয়ে যাচ্ছে। কেমন একটা আবহাওয়া, এতটা গরম না থাকলেও ঘামে ভিজে যাচ্ছে গোটা শরীর। হাঁটতে শুরু করলো অহনা। দাঁড়িয়ে থেকে কি লাভ? আজ এত বড় শহরের ভিড়ে কোথায় যেন হারিয়ে গেছে ও। আশপাশটা অচেনা লাগছে যেন। কোথায় যাবে, কাকে কি বলবে জানে না। এদিকে থামলে তো চলবে না, এগিয়ে যেতেই হবে। দেখা যাক সামনে আসার আলো নাকি আরো গভীর অন্ধকার অপেক্ষা করছে ওর জন্য। বাস স্টপেজে এসে দাঁড়িয়ে পড়লো অহনা। প্রথমে ভেবেছিল একটা ক্যাব বুক করবে, কিন্তু সদ্য চাকরিহারা মেয়েটা গাড়ি বুক করার মতো কনফিডেন্স পাচ্ছে না। অগত্যা বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রইল। ঠিক সেই মুহূর্তেই বেজে উঠল ফোনটা। ইদানিং লাঞ্চ ব্রেক হলেই কল করে রুদ্র। ওই টুকটাক কথাবার্তা কাজের ফাঁকে। অহনারও বেশ ভালোই লাগে রুদ্রর এই কেয়ারিং নেচারটা, কিন্তু আজ ফোনটা ধরতে ইচ্ছা করছে না অহনার। কি বলবে ও ফোন ধরে? আর কারণটা যদি জানতে পারে রুদ্র, তাহলে ওর কি প্রতিক্রিয়া হবে? আবারও বেজে উঠল ফোনটা। না, এইভাবে তো ইগনোর করতে পারবে না। রিসিভ করলো। কি ব্যাপার ম্যাডাম, বিজি নাকি? লাঞ্চ হয়ে গেছে তোমার? না, মানে আসলে। অহনার গলার শব্দটা একটু অন্যরকম লাগলো রুদ্রর। আশপাশ থেকে ট্রাফিকের আওয়াজটাও কানে এলো। দ্রুত প্রশ্ন করলো ও। হোয়াট হ্যাপেন্ড অহনা? আর ইউ ইনসাইড দ্য অফিস অর? বাড়ি যাচ্ছি, একটু আগেই বেরোলাম। হোয়াট? এই সময় বাড়ি? কেন? মানে তোমার শরীর ঠিক আছে তো? আই অ্যাম ফাইন রুদ্র। আসলে একটা সমস্যা, ওসব বাদ দাও। তুমি বলো, লাঞ্চ হয়ে গেছে? না 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 অহনা, আমি বুঝতে পারছি সামথিং ইজ রং। এক কাজ করো তো, আমাদের ওই ক্যাফেটাতে চলে এসো, একসঙ্গে লাঞ্চ করি। কি প্রবলেম নেই তো? কিছুক্ষণ চুপ করে রইল অহনা। বলতে ইচ্ছে করছে অনেক কিছু। আসলে এই মুহূর্তে একজন বন্ধুকে পাশে ভীষণ প্রয়োজন। ওর এই মুহূর্তের যন্ত্রণাটা রুদ্র ফিল করতে পারবে বলেই মনে হলো অহনার। এখন ওর সান্ত্বনা নয়, বরং মনের জোরটা ফিরে পাওয়া ভীষণ প্রয়োজন। আজকেও ক্যাফেটাতে সেরকম একটা ভিড় নেই।
এই সময় কে আর আসবে, ওই এক দুজন ছড়িয়ে ছিটিয়ে এদিকে ওদিকে বসে আছে। একদম কর্নারের একটা টেবিলে গিয়ে বসলো রুদ্র। একটু আগেই এসে পড়েছে ও। কেমন যেন অস্থির লাগছিল মনটা। মেয়েটার গলাটা একদম স্বাভাবিক লাগছিল না। ক্যাফের একদম কর্নারের সিটটায় গিয়ে বসলো অহনা। হঠাৎ করেই আড়ালে বসার ইচ্ছাটা মাথার মধ্যে ধাক্কা দিল যেন, আর তাই জন্যই একটু কোণ ঘেঁষে বসলো ও। ক্যাফেতে ঢুকেই অবাক হলো রুদ্র। মেয়েটার মুখটা বেশ শুকনো। কি ব্যাপার, কতক্ষণ? হ্যাঁ, ও এই তো একটু আগেই। তুমি? হ্যাঁ আমি। ওরম ঘাবড়ে গেলে কেন? অন্য কারোর আসার কথা ছিল নাকি? এমা, না না, তা বলিনি। মানে তুমি কখন এসেছো ঠিক খেয়াল করিনি। কি ব্যাপার অহনা, এতটা অন্যমনস্ক কেন? কি হয়েছে বলো তো? কিছু নয় তেমন, আসলে চাকরিটা। কি মনে হতেই নিজের ডান হাতটা বাড়িয়ে টেবিলে রাখা অহনার হাত দুটোর উপর আলতোভাবে হাত রাখল রুদ্র। কি হয়েছে অহনা, আমাকে খুলে বলো। স্নেহস্পর্শে চোখ দুটো ভিজে গেল অহনার। দ্রুত উঠে অহনার পাশের চেয়ারটায় বসে পড়ল রুদ্র। এ কি, তুমি কাঁদছো? আরে কি হয়েছে আমাকে বলো। এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। ও পাশে এসে বসতেই বাঁ হাতে করে ওর হাতটা চেপে ধরল অহনা। তারপর বলল, চাকরিটা আমার চলে গেছে রুদ্র, চাকরিটা আমার আর নেই। মানে? বিস্তারিত জানালো অহনা। না, কোনো কিছুই লুকোয়নি, কারণটাও জানিয়েছে। ড্যাম ইট, শেষ পর্যন্ত আমার জন্য তোমারও একটা এত বড় ক্ষতি হয়ে গেল। এটা এটা একদম ঠিক হলো না অহনা। আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, কিন্তু আমার জন্য তোমারও। কিন্তু এটা তো অন্যায়, তাই না? আমরা দুজন দুটো আলাদা মানুষ। আমার ব্যক্তিগত বিষয় কি করে অফিসে সমস্যা হতে পারে? এটা তো গাজোয়ারি ছাড়া আমার আর কিছুই মনে হচ্ছে না। তোমার খুব খারাপ লাগছে এখন, তাই না? যদি আমার সঙ্গে তোমার বন্ধুত্বটা না হতো, ইস, তাহলে আজকে হয়তো এই দিনটা তোমায় দেখতে হতো না। প্লিজ বাজে বকো না, এসব মোটেই ভাবছিলাম না আমি। শুধু ওদের মুখের উপর একটা উপযুক্ত জবাব দিতে চাই, কিন্তু কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ওয়েট, একটা সলিউশন আছে আমার কাছে। আমার মিডিয়া হাউসে পেজ 3-র জন্য একটা পোস্ট খালি আছে। কালকেই খবর পেলাম। আমি তোমাকে রেকমেন্ড করতে পারি। আশা করি জবটা তোমার হয়ে যাবে। খারাপ লাগছে অহনা, আমার জন্যই তো তোমার এমনটা হলো। তাই আমি যদি এই জবটার ব্যবস্থা করে দিয়ে একটা কম্পেনসেট করতে পারি। না, কারো রেকমেন্ডেশন নিয়ে আমি কিছু করতে চাই না। আর তাছাড়া তোমার অফিসে যদি জানাজানি হয় আমাদের সম্পর্কটা নিয়ে, তাহলে তো আরো সমস্যা হতে পারে, তাই না? সম্পর্ক শব্দটা কানে এসে ধাক্কা দিল রুদ্রর। বাদবাকি সব শব্দগুলোই যেন কেমন ঝাপসা হয়ে গেছে বারবার। সম্পর্ক শব্দটাই কানের কাছে বাজতে থাকলো যেন। কি কি বললে তুমি? আমাদের মধ্যে কি আছে? কি বললাম? কি আছে? ওই যে বললে সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। কেন নেই? আমরা তো বন্ধু। এক মিনিট, তুমি কি ভাবছিলে? মাথাটা নিচু করে হালকা হাসল রুদ্র। সত্যি কি না কি ভাবছে মনে মনে। কি হলো, হাসছো কেন বলো? না, আমি কিচ্ছু ভাবিনি। কেন ভাবনি? ভাবা তো উচিত তোমার।
এতদিন হয়ে গেল শুধু দু চোখ ভরে দেখছো আর দুবেলা মেসেজে খোঁজ খবর করছো, আসল কথাটাই তো বলছো না। আকাশ থেকে পড়ল রুদ্র। কি বলছে কি এই মেয়ে? কি বলবো, মানে কোন কথা? দেখো, আজকেই আমার চাকরিটা গেছে, মনটাও আমার ভীষণ খারাপ। আর এই মন খারাপ কাটাতে পারে একমাত্র তোমার কনফেশন। নাও চটপট বলে ফেলো তো। ওই দেখো, আরে কি বলবো বলো তো, কি আশ্চর্য, চাকরি চলে গেছে বলে তোমার মাথাটাও গন্ডগোল হয়ে গেছে নাকি? ছোট ছোট চোখে তাকিয়ে রইল অহনা রুদ্রর দিকে। তারপর কফি মাগটা হাতে তুলে নিয়ে বেশ ভাব নিয়েও বলল, আমার সারা জীবনের কফি পার্টনার হবে রুদ্র, থাকবে আমার পাশে, আমার লাইফলাইন হয়ে। মুচকি হেসে মাথাটা নিচু করে ফেলল রুদ্র। তারপর বলল, থাকতেই পারি, কিন্তু আমাকে হেল্প করতে হবে। মানে যে ফ্রিল্যান্সিংটা শুরু করেছি সেখানে আমার পার্টনার হতে হবে। রাজি? সত্যি বলছো? একদম রাজি, কিন্তু 60-40। মা, না না, আমার 60% চাই না, ওই 50-50 হলেই চলবে, মানে 50%এই আমি সন্তুষ্ট। কে তোমায় 60% দিচ্ছে রুদ্র? আমি তো আমার 60 আর তোমার 40 বলছিলাম। মানে সে কি? একদম তাই। নাও চটপট যাও তো, একটা গোলাপ কিনে আনো, তারপরে এসে হাত টু গেড়ে বসে প্রপোজটা করে ফেলো তো, বলিউড স্টাইল। ওমা, এই তো তুমি প্রপোজ করলে। কি করব? তুমি যদি এখন মুখে কুলু পেটে বসে থাকো। আর তুমি যদি অধৈর্য প্রেমিকা হও, আমার কি করার আছে? আর কুলুপ, নট ব্যাড। কর্পোরেট কর্মচারীর মুখে এই ভাষা, কোয়াইট ইমপ্রেসড। ধুর, কোথায় আর কর্পোরেট এমপ্লয়, আমরা তো এখন কন্টেন্ট ক্রিয়েটার, তাই যা খুশি পড়বো, যা খুশি বলবো, যেমন ইচ্ছা তেমন খুশি চলবো। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। একদম। সেদিন দেখা হয়েছিল এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আজ এ পর্যন্তই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু চাই। আর তার সঙ্গে যদি আপনি এই চ্যানেলে প্রথমবারের জন্য হন তাহলে তো একটা রিকোয়েস্ট করব, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে ভবিষ্যতে যখনই আমরা ভালোবাসার গল্প আপলোড করব তখনই আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবে তার নোটিফিকেশন। আর হ্যাঁ, গল্পটা যদি খারাপ লেগে থাকে তাহলে কিন্তু ডিসলাইক করতেও ভুলবেন না। এবার চলে আসি গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন শান্তনু বর্মন, অভিজিৎ ভূঁইয়া, শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, মোহিনী ভট্টাচার্য, সঞ্জয় দাস, অদিতি মণ্ডল, সোমা সামন্ত, ঈশানী ঘোষ, সৌমদীপ দাস, তৃষা অধিকারী, কণা রোজারিও সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, রুদ্র এবং অহনা ছবির প্রিমিয়ার দেখতে ঠিক কোথায় গিয়েছিল? যদি জানা থাকে সঠিক উত্তর তাহলে চটপট টাইপ করে জানিয়ে দাও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। তবে আজ এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30 এবং আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। ততক্ষণ ভালো থেকো সকলে, আর অবশ্যই ভালোবাসার মরশুমের সঙ্গে থেকো।